প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা শিখব ফিজিক্সের সপ্তম অধ্যায়ের তরঙ্গ ও শব্দ সম্পর্কে। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। গত দুইটি ক্লাসের মধ্যে আমরা তরঙ্গ সম্পর্কে জেনেছি, তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য, তরঙ্গ কাকে বলে, তরঙ্গ নিয়ে কি কি অঙ্ক হয় তাদের সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। আজকে আমরা শব্দ সম্পর্কে জানব। শব্দ সম্পর্কে জানার পরও আরও কিছু অংশ থেকে যাবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। তাহলে শব্দ সম্পর্কে যদি আমরা শুরু করি, প্রথমেই শব্দ কাকে বলে, শব্দের সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন। এটা পরীক্ষাতে আসে, প্রায় সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে শব্দ কাকে বলে একটি কয়ের মধ্যে প্রশ্ন থাকে। তাহলে উত্তরটাও খুবই সহজ, তোমাদের অনেকেরই জানা আছে। শব্দ সংজ্ঞাটা হচ্ছে এরকম যে শব্দ এক প্রকার শক্তি যা শ্রবণের অনুভূতি জাগায় অথবা কোনো কিছু শুনতে সহায়তা করে, তাই হচ্ছে শব্দ। ঠিক আছে? তারপরে শব্দ সম্পর্কে আমরা যেই বিষয়গুলো জানবো, শব্দ এক ধরনের তরঙ্গ, এটা আমরা গত ক্লাসেও জেনেছি। তো শব্দ তরঙ্গের আবার কি কি বৈশিষ্ট্য আছে, সে কি কি তার ধর্ম বা বৈশিষ্ট্যগুলো দেখায়, সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলস জানব। তো প্রথমেই যেটা হচ্ছে, শব্দ কম্পনের ফলে উৎপন্ন হয়। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে কম্পন। অর্থাৎ শব্দ, যেখানেই শব্দ তৈরি হবে, কোনো কিছু কম্পনের ফলে শব্দ তৈরি হয়। কোনো কিছুতে আমরা যদি আঘাত করি, হাত দিয়ে স্পর্শ করলে দেখবো যে এই জায়গায় কম্পিত হচ্ছে, তাহলে কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। আমরা এই যে কথা বলতেছি, গলায় যদি হাত দিয়ে স্পর্শ করি, দেখবো যে গলাটা কাঁপতেছে। আমরা যতক্ষণ কথা বলবো গলাটা কাঁপতেছে। তাহলে কি হচ্ছে, ভিতরে আমাদের গলার ভিতরে একটি স্বরথলি আছে, স্বরযন্ত্র আছে। ওই যন্ত্রটা কম্পনের ফলে শব্দটা বের হয়। এবং সেই স্বরযন্ত্রের মধ্যে দুইটি পর্দা থাকে, যাদেরকে বলা হয় ভোকাল কর্ড। ভোকাল কর্ড। তো এই আমাদের গলার মধ্যে যে ভোকাল কর্ড আছে, মানে দুইটি পর্দা আছে, ওই পর্দাগুলো কম্পিত হয়। যখন আমরা কথা বলতে চাই, ভিতর থেকে বাতাস বের করি, এই বাতাস বের হওয়ার সময় সেই পর্দাগুলো কম্পিত হয়, যার কারণে শব্দটা বের হয়। বাতাস বের না হয়ে বের হচ্ছে শব্দ। ঠিক আছে? তো এই ভোকাল কর্ড, এটা আবার পুরুষ এবং মেয়েদের মানে পার্থক্য হয়। পুরুষদের ভোকাল কর্ডটা একটু ভারী থাকে, যার কারণে শব্দটা একটু গম্ভীর হয়, মোটা সুর হয়। আর মেয়েদের ওই ভোকাল কর্ডটা থাকে পাতলা, যার কারণে তাদের কণ্ঠস্বরটা হয় তীক্ষ্ণ বা চিকন। ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য শব্দের, সেটা হচ্ছে মাধ্যম। শব্দ এমন একটি শক্তি যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কিছু কিছু তরঙ্গ আছে, কিছু কিছু শক্তি তরঙ্গের মাধ্যমে যেটা আসে, সেখানে মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন আলো, তাপ, এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে? মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। তো এটার উদাহরণটা কেমন হইতে পারে, যে আমরা একটি কাচের বক্স, এর মধ্যে যদি আমরা একটি ভেল বা ঘন্টা এইভাবে স্থাপিত করি, একটি ঘন্টা, তো এই ঘন্টাটাকে যদি আমরা আঘাত করি, কাচের নর্মালভাবে বক্স আছে, তাহলে আমরা বাইরে থেকে শব্দটা শুনতে পাবো। কিন্তু যদি কোনো উপায়ে সিস্টেম করে আমরা ভিতরের যে বাতাসগুলো আছে, সেই সমস্ত বাতাসগুলোকে টেনে বের করে নিয়ে আসি, বাতাস দেওয়ার যেমন সিস্টেম আছে এবং কোনো জায়গা থেকে বাতাস বের করারও সিস্টেম আছে,
যদিও সেই সিস্টেমটা একটু ঝামেলা আর একটু কঠিন কাজ। যেমন আমরা সাইকেলের চাকার মধ্যে পাম্প বার দিয়ে পাম্প দিই, হাওয়া দিই, বাতাস দিই, ঠিক বাতাসকে বের করার জন্য আবার পাম্প আছে। তো যদি ওইরকম কোনো পাম্প দিয়ে আমরা এই কাচের বক্সটা থেকে ভিতরের বাতাসগুলোকে টেনে নিয়ে আসি, ভিতরে কোনো বাতাস নাই, একেবারে বায়ুশূন্য অবস্থায় যদি আমরা করতে পারি, ওই অবস্থায় তাকে যদি লাগিয়ে দেই, মানে এবার কোনো বাহির থেকে বাতাস ভিতরে প্রবেশ করার সুযোগ নাই, তাহলে ভিতরের পরিবেশটা হচ্ছে এখন বায়ুশূন্য, মানে মাধ্যম শূন্য। এই অবস্থায় আমরা যদি এই ঘন্টাটাকে বাজানোর কোনো সিস্টেম করি, বিদ্যুৎ প্রবাহ দিয়ে ওইরকমভাবে সিস্টেম করা থাকে যে বায়ুশূন্য অবস্থায় তাকে আমরা আঘাত করলাম, বাজানোর চেষ্টা করলাম, কিন্তু এটা আঘাত হবে, বাহির থেকে কোনো শব্দ শুনতে আমরা পাবো না। কেন পাবো না? কারণ এখানের যে শব্দটা তৈরি হলো সেই শব্দটা আমাদের কানে আসার জন্য এখানে কোনো বাতাস নেই, কারণ এটা বাতাস দিয়ে আমাদের কানে আসতো আগে। এখন কোনো বাহিরে, এখন এটার চারপাশে কোনো বাতাস না থাকার কারণে ওই শব্দটা আমাদের কানে আসবে না, অর্থাৎ আমরা শুনবো না। তাহলে কি সিদ্ধান্ত আমরা এখান থেকে বলতে পারি? যে মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আবার মাধ্যম ছাড়া তো যেতে পারে না, মাধ্যমের মধ্যে আবার শব্দের বেগ, মানে কোন মাধ্যম দিয়ে আবার ভালো যেতে পারে, কোনোটা দিয়ে আস্তে আস্তে যায়, সেটারও আবার প্রকারভেদ আছে। যেমন কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারে, এই জন্য কঠিন মাধ্যম মানে লোহা, তামা, রূপা, এই সমস্ত পদার্থগুলোর মধ্যে দিয়ে, কাঠ, এদের মধ্যে দিয়ে শব্দ তাড়াতাড়ি যেতে পারে। তাই কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। তরল মাধ্যমে শব্দ কঠিন মাধ্যম থেকে কম স্পিডে যায়। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি, বা এই যে আমি কথা বলতেছি সেই কথাগুলো শোনা যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে মাধ্যম হচ্ছে বাতাস। তো বাতাসে শব্দের বেগ কম, 330 মিটার পার সেকেন্ড কিন্তু আছে। আর শূন্য অবস্থায়, বায়ু শূন্য অবস্থায় শব্দের কোনো বেগ নেই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মাধ্যম নিয়ে কথা। তারপর 3 নম্বরে হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। এখন বিস্তারটা কি সেটা আমরা গত ক্লাসে জেনেছি। বিস্তার হচ্ছে, যেমন এরকম একটি তরঙ্গ যদি হয়, আবার এখানে, আচ্ছা আমরা যেহেতু শব্দ নিয়ে কথা বলতেছি, তাহলে শব্দ তরঙ্গের বিষয়টাই বলি। এখানে একটি সংকোচন প্রসারণ, আরেকটি সংকোচন প্রসারণ, এটা আরেকটা সংকোচন প্রসারণ। তাহলে বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে এই যে মাধ্যমের কণাগুলো ছড়িয়ে গেল, দূরত্বটা যত বেশি হবে, আগের অবস্থান থেকে, নর্মাল অবস্থায় সে যে অবস্থায় ছিল তার থেকে তার যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব, সেটা হচ্ছে বিস্তার। তো বিস্তার যত বেশি হবে তার ওই শব্দের তীব্রতা তত বেশি হবে, অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে তীব্রতা। আর যদি বিস্তারটা কম হয়, মানে এরকম, আবার এতটুকু আছে, মানে এটার সংকোচন প্রসারণ কম, তাহলে এখানে বিস্তার কম। বিস্তার কম হলে তার তীব্রতাও কম হবে, আর বিস্তার বেশি হলে তীব্রতাও বেশি। ঠিক আছে? নেক্সট আমরা দেখি পরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শব্দ সর্বদাই সমবেগে গমন করে। সমবেগের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শব্দের বেগ। মানে সমবেগটা কি? যে শব্দ যেখান থেকে তৈরি হলো, তৈরি হওয়ার পর
যেমন এখান থেকে একটি শব্দ তৈরি হচ্ছে, তৈরি হয়ে দিকে যাচ্ছে, তাহলে প্রথম 1 সেকেন্ডে সে যাবে 330 মিটার, পরের 1 সেকেন্ডও 330 মিটার, পরের 1 সেকেন্ডও 330, অর্থাৎ সব সময় প্রতি সেকেন্ডই সে 330 এইভাবে যাচ্ছে। তাহলে তার বেগ যে শুরুতে বেশি পরে কম এরকম না, শব্দের বেগ সব সময় একই থাকে, একই বেগে সে এগিয়ে যায়। টাইম বেশি হলে বেশি দূরত্ব যাবে, কিন্তু একই বেগে সে যাবে। এই জন্য সমবেগ যে বিষয়টা আছে, যে তার বেগ সবসময় সমান থাকে, এটা হচ্ছে শব্দের একটি উদাহরণ আমরা দিতে পারি। ঠিক আছে, তো এই সমবেগ নিয়ে একটি সূত্র আছে, সূত্রটা হচ্ছে এস সমান বিটি। এস সমান বিটি, এস সমান বিটি। এস হচ্ছে কি, এস এর আমরা জানি সূত্রটা যে সমবেগ, ভি হচ্ছে সমবেগ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা 3 সেকেন্ডে শব্দটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা যদি বের করতে চাই, তাহলে টি এর জায়গায় আমরা 3 বসাই দিব, তখন এটা হয়ে যাবে 990 মিটার। তাহলে সমবেগের সূত্র এস সমান বিটি, এটা আমরা গতির অধ্যায়ের মধ্যে পড়ে আসছি। ক্লিয়ার? তারপরে এটার সমবেগ গেল। প্রতিধ্বনি, তো প্রতিধ্বনি হচ্ছে শব্দ যখন কোনো জায়গায় তৈরি হয়ে উৎপন্ন হয়ে এটার সামনের দিকে যাবে, গিয়ে কোনো একটা মাধ্যমে যদি বাধা পায়, তাহলে সে ওখান থেকে আবার ফিরে আসবে। তাহলে যেখান থেকে তৈরি হয়েছিল সেই জায়গায় আবার ফিরে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। তাহলে শব্দ কোনো জায়গা থেকে তৈরি হয়ে যদি যাচ্ছে, গিয়ে মনে করি যে আমরা এই জায়গায় একটি ওয়াল আছে, দেওয়াল আছে, দেওয়াল থেকে বাধা খেয়ে সে আবার পুনরায় ফিরে আসলো। তাহলে গিয়ে আবার বাধা খেয়ে ফিরে আসার, তাহলে যাওয়া এবং আসা, সেক্ষেত্রে দুইটি কাজই হচ্ছে, গেল এবং আসলো। তখন এই যে যাওয়া এবং ফিরে আসার এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রতিধ্বনি। এবং প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব, বি সমান 2s/t, ভি সমান 2s/t। এই বি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে যাওয়া এবং আসার মোট সময়, আর এস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওয়ালের যে দূরত্বটা, সেটা হচ্ছে এস। তো একটু খেয়াল করি, আমরা শব্দের নর্মালি আমরা সূত্র ব্যবহার করলাম এস সমান বিটি, কিন্তু প্রতিধ্বনির ক্ষেত্রে 2s বিষয়টা আসছে, মানে বি সমান 2s/t। কেন? এর কারণ হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে যাচ্ছে এবং ফিরে আসছে, তাহলে দূরত্ব কয়বার অতিক্রম করলো? 2 বার। এই জন্য প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা 2s ব্যবহার করব। আর নর্মালি যখন শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন আমরা সূত্র ব্যবহার করব এস সমান বিটি, ওই সূত্রটা। ক্লিয়ার আমাদের কাছে? নেক্সট হচ্ছে উপরের অংশটা মুছে ফেলি আমরা। শব্দের আরও একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বেগ ও তাপমাত্রার সম্পর্ক। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে লাগে। বেগ ও তাপমাত্রা নিয়ে সম্পর্ক। তো বেগ আর তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে ভি সমানুপাতিক √T। এর মানে হচ্ছে যে শব্দের বেগ সকল তাপমাত্রায় একরকম থাকে না। বিশেষ করে তাপমাত্রা যখন বৃদ্ধি পায়, তাপমাত্রা যখন বাড়ানো হয়, তখন শব্দের বেগও বৃদ্ধি পায়।
তাপমাত্রা কম থাকলে শব্দের বেগও কম হয়, তাপমাত্রা যদি বেশি শব্দের বেগও বেশি। তাহলে আমরা এই যে সবসময় বলি যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা কখন? যদি কোনো পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন তাপমাত্রা পরিবেশের বেড়ে যায় কোনো কারণে, যেমন গরমের দিনে আমাদের দেশের তাপমাত্রা বেশি থাকে, আবার অনেক সময় একই দিনের তাপমাত্রা সবসময় সমান থাকে না, সকালের দিকে তাপমাত্রা কম থাকে, দুপুরে তাপমাত্রা বেশি থাকে, তাহলে ওই যে টাইমের সাথে সাথে তাপমাত্রার সাথে সাথে শব্দের বেগটাও তখন পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে কোন তাপমাত্রায় শব্দের বেগ কত হবে সেটা বের করার জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তো এটাকে আমরা একটু যদি লিখি আর একটু বিশ্লেষণ করি, তাহলে বি সমানুপাতিকটি আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠানো যায়, সেক্ষেত্রে একটি সমান চিহ্ন দেওয়া যায় আর ধ্রুবক ইন্টু √/t। এটা হচ্ছে সূত্রটা, মেন সূত্রটা। এবার কেউ যদি দুইটি ঘটনার জন্য শব্দের বেগ বের করতে চায়, যে 0 ডিগ্রিতে শব্দের বেগ বা 20 ডিগ্রিতে শব্দের বেগ অথবা 30 ডিগ্রিতে শব্দের বেগ, এইরকম মানে দুইটি ঘটনার জন্য সে যদি বেগ বের করতে চায়, তখন আমরা একটু এটাকে বিশ্লেষণ করে নতুন করে লিখতে পারি যে প্রথম ঘটনার ক্ষেত্রে বেগটাকে ধরলাম b1, ধ্রুবক, সে ধ্রুবক, এর মান ঘটনার প্রেক্ষিতে পরিবর্তন হবে না, এই হয় না বলেই তার মান হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবকটা থাকবে এইভাবেই √/t1, এটা প্রথম ঘটনার। ঠিক আরেকটা তাপমাত্রায় শব্দের বেগ যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে b2 সমান ধ্রুবক √/t2। এই দুইটি সমীকরণ, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি আর এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, এবার 1 নং আর 2 নং সমীকরণকে যদি আমরা একসাথে নিয়ে আসি, অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 নং ভাগ 2 নং। তো ভাগ করার ক্ষেত্রে আমরা জানি যেটা বাম দিকে আছে প্রথমটার উপরে হবে b1 বাই এখানে হবে b2 সমান এই ধ্রুবক কাটা যাবে ভাগ করলে, তাহলে এখানে থাকবে √/t1, নিচে থাকবে √/t2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি b1 b2 √/ দুইটার মধ্যেই যেহেতু √/ আছে, তাহলে একটা √/ আমরা দিয়ে দিতে পারি t1/t2। b1/b2 সমান √/টা উপরে নিচে দুই জায়গায় কিন্তু আছে, খেয়াল করতে হবে, t1/t2। এটা হচ্ছে বেগ ও তাপমাত্রার সম্পর্ক। এই সমীকরণটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব, একটু পরেও দেখাবো। এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, b1/b2 সমান √/t1/t2, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে? তো এইগুলো ছিল শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, আমরা এদের সম্পর্কে জানলাম। এবার আরও দুইটি জানার বিষয় আছে, প্রশ্ন আছে এখানে। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে প্রায়ই আসে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখি, তো মুছে ফেলি এই অংশটুকু। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব। তো প্রতিধ্বনি শুনতে গেলে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন? বিষয়টা হচ্ছে, প্রতিধ্বনি তো একটু আগেই বললাম
যে যখন আমরা কথা বলতেছি, যেমন আমি কথা বলতেছি, এই কথাগুলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গিয়ে এখানে যদি কোনো বাধা দেওয়ার বিষয় থাকে, যেমন ওয়াল আছে চারপাশে, সেই ওয়াল থেকে শব্দটা বাধা পাচ্ছে, ওয়ালে বাধা খেয়ে আবার আমার কাছে ফিরে আসতেছে, কানে ফিরে আসতেছে। কিন্তু এই যে ফিরে আসতেছে বা আসছে, সেই একটি শব্দ রিটার্ন আমি আর কিন্তু শুনতে পারতেছি না। অর্থাৎ এখানে প্রতিধ্বনি যে হচ্ছে সেটা আমি টের পাচ্ছি না। কেন? এখানে টের তো বেশি পাওয়ার কথা, কারণ ওয়ালগুলো কাছাকাছি আছে, টের পাচ্ছি না। কিন্তু দেখা গেল যে আবার আমি যদি একটি খোলা মাঠের মধ্যে বা স্কুলের মাঠে গিয়ে একটু জোরে কথা বলি, সেই কথাগুলো আবার আমার কানে ফিরে আসে এবং প্রতিধ্বনি হয়। এটা তোমরাও খেয়াল করবা। তাহলে ওই ক্ষেত্রে খোলা মাঠের ক্ষেত্রে আমি প্রতিধ্বনি শুনতে পারতেছি, আর বাসার মধ্যে, রুমের মধ্যে যখন থেকে আমরা কথা বলি, সেই কথাটা আবার প্রতিধ্বনি শুনি না। আবার হইতে পারে রুম যদি অনেক বড় হয় তাহলে প্রতিধ্বনিটা শোনা যায়। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে সকল পরিবেশে প্রতিধ্বনি শোনা যায় না। প্রতিধ্বনি হয়, বাধা খেয়ে ফিরে আসে, কিন্তু শোনা যায় না। তাহলে কখন শোনা যায়? সেটা হচ্ছে একটি মিনিমাম দূরত্ব মেনটেন করতে হবে। এই দূরত্বের কাছে যদি হয়ে যায় তাহলে প্রতিধ্বনি শোনা যায় না। অর্থাৎ এটার মান হচ্ছে 16.5 মিটার দূরত্ব। এই দূরত্বের কম দূরত্বের মধ্যে যদি আমরা থাকি তাহলে প্রতিধ্বনি শুনবো না, এই দূরত্বের বেশি হলে প্রতিধ্বনি শুনতে পাবো। বিষয়টা এরকম যে একজন লোক যদি কথা বলতেছে, তার থেকে শব্দ বের হচ্ছে, এখানে একটি ওয়াল আছে, আবার ওই লোকটি কথা বলতেছে, সেইখানে ওয়াল আছে আরো দূরে। তো প্রথমবার মনে করি ওয়ালটি আছে 15 মিটার দূরে, দ্বিতীয়বার ওয়ালটি আছে 20 মিটার দূরে। তাহলে প্রথমবার শব্দ যাবে, আবার ফিরে আসবে, কিন্তু সে প্রতিধ্বনি শুনবে না। দ্বিতীয়বার শব্দ যাবে এবং ফিরে আসবে, সেই ক্ষেত্রে সে প্রতিধ্বনি শুনবে। তার কারণ কি? সেটাই একটু আগে বললাম, যে প্রতিধ্বনি শুনতে গেলে মিনিমাম একটি দূরত্ব লাগবে, সেটা হচ্ছে 16.5 মিটার। তাহলে যেখান থেকে শব্দের উৎস, মানে শব্দটা যেখান থেকে বের হচ্ছে, ওই স্থান থেকে যেই জায়গাতে শব্দটা বাধা খেয়ে ফিরে আসবে, সেই জায়গার দূরত্ব মিনিমাম লাগবে 16.5 মিটার। এর কাছে যদি থাকে তাহলে প্রতিধ্বনি আসলেও সেটা শোনা যাবে না। তাহলে এখানে আছে কত? 15 মিটার। তো 15 মিটার তো এটার থেকে কম দূরত্ব, কাছে, শোনা যাবে না। আর 20 মিটার এটার থেকে বেশি বেশি দূরত্ব, কিন্তু এই ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে আমরা পাবো। তো এখানেও আবার প্রশ্ন আসে যে কেন কাছেরটা আমরা শুনবো না, কিন্তু দূরের, মানে 16.5 মিটারের বেশি হইলে, বেশি দূরত্ব হলে সেটা শুনতে পাবো? এটার রহস্যটা কি? এটার রহস্য হচ্ছে আমাদের মস্তিষ্কের একটি লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা তো সব কিছুরই থাকে। আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা হচ্ছে, মস্তিষ্ক যখন কোনো একটি তথ্য পায় তখন সে এটাকে 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখে, ধারণ করে। অর্থাৎ 0.1 সেকেন্ড মস্তিষ্ক ওই তথ্যটাকে নিয়ে ব্যস্ত থাকে, ধরে রাখে, বিচার বিশ্লেষণ করে বা কাজ করে। ওই সময়ের মধ্যে অন্য কোনো তথ্য যদি আসে, মস্তিষ্ক দ্বিতীয়, মানে ওই সময়ের মধ্যে যদি কেউ চলে আসে, তখন দ্বিতীয় শব্দটাকে সে শুনতে পায় না। অনেক সময় এটা আমাদের ক্ষেত্রে হয় যে একটা কাজ নিয়ে আমরা অনেক ব্যস্ত আছি, খুব গভীর মনোযোগ দিয়ে একটা কাজ করতেছি, কিন্তু কেউ আইসা কিছু একটা বলতেছে, ওটা আসলে আমরা অনেক সময় আমার কানে যায়, কিন্তু আমরা সেটাকে খেয়াল করি না বা বুঝি না। কারণ কি, ওই সময়টাতে আমি গভীর মনোযোগে একটা কাজ নিয়ে
ব্যস্ত। ঠিক মস্তিষ্কের ব্যাপারটাও এরকমই। মস্তিষ্ক যখন আমরা কথা বলি, যেমন আমি কথা বলতেছি, আমার শব্দটা কিন্তু আমি শুনতেছি, মুখ থেকে শব্দটা কানে যাচ্ছে। কানে যাওয়ার পর আমার মস্তিষ্ক 0.1 সেকেন্ড পর্যন্ত এই শব্দটাকে নিয়েই ব্যস্ত। এই সময়ের মধ্যে যখন অন্য কোনো শব্দ যদি ফিরে আসে বাধা খেয়ে, তখন মস্তিষ্ক দ্বিতীয় মানে পরের শব্দটা যেটা বাধা খেয়ে ফিরে আসলো সেটাকে সে বোঝে না, ধারণ করতে পারে না। এই জন্য কাছের ওয়াল থেকে শব্দটা যাবে এবং বাধা খেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, ওই 0.1 শেষ না হইতেই আইসা পড়বে। যার কারণে আমরা কাছের বা ওয়ালের কোনো শব্দটাকে শুনতে পাই না, প্রতিধ্বনিটাকে শুনতে পাই না। আর যদি দূরত্বটা বেশি হয় সেই ক্ষেত্রে শব্দ যাবে আবার ফিরে আসবে, সময় একটু বেশি লাগবে। তো সময় বেশি লাগার কারণে 0.1 সেকেন্ড শেষ হয়ে যাবে, মানে মস্তিষ্ক প্রথমবার মুখ থেকে যে শব্দটা শুনছিল সেই শব্দটা কার্যকারিতা শেষ, এবার সে গেল এবং ফিরে আসলো। দ্বিতীয় শব্দটা এবার সে ধারণ করতে পারলো এবং টের পেল যে হ্যাঁ একটা শব্দ বাধা খেয়ে ফিরে আসছে। এটা কি আমরা প্রতিধ্বনি শুনেছি বলে বিশ্বাস করি বা মনে করি। ঠিক আছে ব্যাপারটা আমাদের কাছে। আচ্ছা, এখন যে এতক্ষণ ধরে যে আমি যে বলতেছিলাম যে মিনিমাম দূরত্ব 16.5 মিটার লাগে, কিভাবে সেটা প্রমাণ করব, এটাই পরীক্ষাতে আসে যে প্রতিধ্বনি শুনতে গেলে মিনিমাম দূরত্ব লাগবে 16.5 মিটার। এটা আমরা এখন বের করব। তো এক্ষেত্রে আমরা প্রতিধ্বনির যে সূত্রটা আছে একটু আগে লিখছিলাম সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে কি কি তথ্য আমাদের জানা আছে? এখানে জানা আছে শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ b সমান 330 মিটার পার সেকেন্ড। তারপরে ন্যূনতম সময়, ন্যূনতম সময় মানে টি 0.1 সেকেন্ড। ন্যূনতম দূরত্ব এস সমান হোয়াট, বা অনেক সময় আমরা এটাকে ডিও দেই, সমস্যা নেই, এস আর ডি, এখানে দূরত্বটাকে শুধু বোঝানো হচ্ছে। তো আমরা জানি সূত্র প্রতিধ্বনির ক্ষেত্রে বলছিলাম, এখানে প্রতিধ্বনির আমরা হিসাব করতেছি, প্রতিধ্বনির সূত্র ব্যবহার করতে হবে। প্রতিধ্বনির সূত্র ছিল বি সমান 2s বাই টি, বা 2s সমান বিটি, এস সমান বিটি বাই 2। এখানে মান যদি বসায় যায় 330 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 0.1 সেকেন্ড, আর নিচে হচ্ছে 2। এদেরকে যদি আমরা গুণ দেই বা ভাগ করি তাহলে এটা হবে উপরে 33 মিটার, নিচে 2। 33কে যদি আমরা 2 ভাগ করি তাহলে 16.5 আসে। ওই যে ন্যূনতম দূরত্ব আমাদের এস এর মান তাই আসলো, যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব লাগবে 16.5 মিটার। পরীক্ষাতে আসে প্রায়, তখন আমরা এই অঙ্কটা করে দেখাই দিব। ক্লিয়ার আমাদের কাছে? আমরা আলোচনার একেবারে শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, সেটা হলো ভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ যে ভিন্ন হয় সেটা একটা অঙ্ক করে দেখব। তাহলে মুছে ফেলি এটা। ভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ, যেমন এটার ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? যে 0 ডিগ্রিতে সবাই জানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330
মিটার পার সেকেন্ড হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? এই টাইপের একটি প্রশ্ন। আমরা একটু আগেই বলেছিলাম যে সকল তাপমাত্রাতে শব্দের বেগ একরকম থাকে না, বিশেষ করে তাপমাত্রা যখন বাড়তে থাকে শব্দের বেগও বাড়তে থাকে। তো 0 ডিগ্রিতে যদি 330 হয় তাহলে 20 ডিগ্রিতে অবশ্যই বেশি হবে। এখন বেশি যে হবে সেটা কত হবে ওটা বের করতে হবে। তো এটা বের করার জন্য সূত্র লাগবে। এখানে ঐকিক নিয়মে করে দিলে হবে না যে 0 ডিগ্রিতে 330, 1 ডিগ্রিতে কত আর 20 ডিগ্রিতে কত, এরকমভাবে করা যাবে না। এর জন্য একটা সূত্র আছে যেটা বেগ ও তাপমাত্রার সম্পর্ক নিয়ে একটু আগে দেখাইছিলাম, সেই সূত্রটা ওই যে B1/B2 সমান √T1/T2, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে কি কি তত্ত্ব আছে সেটা আমরা দেখি। এখানে প্রথমবারের তাপমাত্রা হচ্ছে T1 দ্বারা আমরা প্রকাশ করব, আর এগুলোকে কেলভিনে নিতে হবে। 273 প্লাস 0 অর্থাৎ এটা হচ্ছে 273 কেলভিন। তারপরে দ্বিতীয়বারের তাপমাত্রা T2 সমান 273 প্লাস 20 কেলভিন। আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়া খুবই সহজ, মানে যত ডিগ্রি সেলসিয়াস আছে তার সাথে 273 যোগ করে দিলেই সেটা কেলভিন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 293 কেলভিন। প্রথমবারের শব্দের বেগ V1 সমান 330 মিটার পার সেকেন্ড। দ্বিতীয়বারের শব্দের বেগ V2 সমান হোয়াট? তো সূত্রটা আমরা জানি B1/B2 সমান √T1/T2। এগুলোকে যদি আমরা যেহেতু B2 বের করব আর একটু ঘুরিয়ে দিতে পারি, B2/B1 সমান T2/T1 হয়ে যাবে, উল্টে দিলাম উভয় ক্ষেত্রে। তারপরে আমাদের দরকার হচ্ছে B2 বের করা, তাহলে B1টা ওইখানে চলে যাবে ইন্টু T2/T1। এখানে আমরা মান যদি বসায় দিই V1 √T2/T1, তাহলে B1 এর মান হচ্ছে 330, T2 এর মান 293, এটা 273। এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করতে পারবো। 330 আর ওইটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে 330 গুণ √293 ভাগ 273 আসে 341.8, যেটাকে আমরা প্রায় 342 বলতে পারি, 342 মিটার পার সেকেন্ড প্রায়। তো 0 ডিগ্রিতে তাহলে ছিল 330, 20 ডিগ্রিতে ওই যে বলছি শব্দের বেগ বেশি হবে, তো 20 ডিগ্রিতে শব্দের বেগ হয়ে গেল 342 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের প্রতিধ্বনি হোক, তাপমাত্রা বৃদ্ধিজনিত অঙ্ক হোক, এগুলো করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।